এবারে শুনবেন মশা। মঞ্জুর সাহেব সুবহে সাদিকের পর জায়নামাজ থেকে উঠে জানালার পাশে তসবিহ হাতে বসে জিকির করতে করতে বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে আধো আধো আলোয় দেখলেন অনেকগুলো মশা কাচের গায়ে মাথা গুজে আছে। নড়াচড়াও বোঝা যাচ্ছে, যেন ভেতরে আসতে চাইছে। তিনি দিব্যি দেখতে পাচ্ছেন এই পতঙ্গগুলো এমনই, ভাবলেন তিনি। রক্ত চুষতে আসছে। রক্ত চোষাই এদের একমাত্র কাজ। মানুষ ও জীবের গায়ে বসে রক্ত চোষাই এদের জীবনের লক্ষ্য। কতক্ষণেরই বা জীবন? রক্ত খাওয়ার পর এক চাপটা মারলে কোথায় চলে যাবে? জিকিরে মন দেন তিনি। ফজরের আজান পড়লে আবার নামাজে বসেন। তখনও তার স্ত্রী জয়নাব বেগম মশারির ভেতরে ঘুমোচ্ছেন। জয়নাব নামাজ কালাম পড়েন না। তাদের বিয়ের পর কখনোই পড়েননি। অনেক চেষ্টা করেও মঞ্জুর সাহেব তাকে আল্লাহ খোদার দিকে আনতে পারেননি। নামাজ না পড়ার জন্য তিনি যখন তাকে তিরস্কার করেন, জয়নাব বলেন, শুধু পড়ে পড়ে ডিপ দিলেই খোদাকে পাওয়া যায় না। আশেপাশের মানুষের কি করে ভালো হবে, ভালো থাকবে তা নিয়ে চিন্তা করতে হয়। এই নামাজ পড়া নিয়ে যত ঝামেলা তাদের মধ্যে। কাল রাত তাদের একেবারেই ভালো যায়নি। প্রায়ই এমন হয়, ভালো যায় না। জয়নাবকে নামাজের জন্য জোর করতে তিনি অশ্রাব্য সব গালি দিতে শুরু করলেন। গালিগালাজ এমন এক পর্যায়ে গেল যে মঞ্জুর সাহেব তার স্ত্রীর মুখে কয়েকটি ঘুষি বসিয়ে দিলেন। রক্তাক্ত হলেন জয়নাব। তিনি তার ভাগ্যকে অভিসম্পাত করে অনেকক্ষণ দেয়ালে কপাল ঠুকলেন। তাতে আরও রক্তপাত হল। একসময় ক্লান্ত হয়ে তিনি ঘুমিয়ে গেলেন। তবে সারা রাত ঘুম হল না মঞ্জুর সাহেবের। ফজরের নামাজ পার করে কোরআন নিয়ে বসলেন। সুর করে পড়তে পড়তে দেখেন আকাশ ফর্সা হয়ে গেছে। জয়নাবের সাথে রাতের ঘটনা তাকে পীড়া দিচ্ছে। একবার ভাবেন স্ত্রীকে ঘুম থেকে জাগিয়ে ক্ষমা চাইবেন। এমন ক্ষমা তিনি অনেকবার চেয়েছেন। তার ইচ্ছে হয় জানালা খুলে দিয়ে শুদ্ধ বাতাস বুক ভরে নিতে। তাই করেন তিনি। কাঁচের গায়ে বসে থাকা মশাগুলোর কথা আর ভাবেন না। মনে নেই তাদের কথা। কিন্তু জানালা খুলতেই কোথা থেকে যেন লক্ষ লক্ষ মশা একসাথে রেলগাড়ির মতো ঘরে ঢুকে পড়তে থাকে। হাতে ধরা আসমানি কিতাব কোথায় রাখবেন তিনি ভেবে পান না। জয়নাবের কাছে ক্ষমা চাওয়ার কথাও ভুলে যান। গোয়ালন্দ ঘাটের অদূরেই আনন্দ ভবন। রাত ভোর হওয়ার আগেই বাড়ির কর্ত্রী ময়না বেগম ঘুম ভাঙার পর বিছানায় গড়াচ্ছেন। একটু পরই মেয়েদের দেখতে যাবেন। উঠতে ইচ্ছে করছে না। শরীরটা আজ ভালো নেই। রাতের পর রাত না ঘুমিয়ে মেয়েদের পাহারা দিতে দিতে শরীরের 12টা বেজেছে। জোর করে উঠে পড়েন। সব খদ্দের বেরিয়ে গেলে মেয়েদের দেখাশোনা সেরে আবার ঘুমানোর পরিকল্পনা আছে তার। প্রায় টলতে টলতে নিজের ঘরের দরজা খুলে বেরিয়ে সিঁড়ি দিয়ে দোতলায় নামেন ময়না বেগম। সেখানে লম্বা একটি করিডর। তার দুপাশে 6টি ঘর, ছোট ছোট। শেষ সিঁড়িটা থেকে নেমে দাঁড়িয়েই করিডরের দিকে তাকান তিনি। তাকাতেই 3টি ঘরের দরজার শব্দ করে খুলে যায়, প্রায় একই সাথে। বাকি 3টে ঘরের খদ্দের ভোর হওয়ার আগেই চলে গেছে। দরজা খুলে 3জনকেই আর্তচিৎকার করতে করতে বেরিয়ে আসতে দেখলেন তিনি। পরিষ্কার দেখতে পেলেন তাদের মুখ দিয়ে হাজার হাজার মশা লাইন ধরে ফিতের মতো বেরিয়ে আসছে, ঠিক যেন এক একটা কালো সাপ। মরদগুলো বাতাসে মশা ছড়িয়ে দিচ্ছে। এত মশা যে 5 সেকেন্ডে গোটা করিডর আঁধার হয়ে গেল। মশা উগড়াতে উগড়াতে তারা তার পাশ দিয়ে সিঁড়ি দিয়ে সাঁয় সাঁয় করে একতলায় নেমে গেল। তড়িঘড়ি করে নেমে যাওয়ার সময় ময়না বেগমের গায়ের সাথে তাদের গা ছুঁয়ে গেল। তিনি কিছু বুঝে ওঠার আগেই টের পান তার নাকের 2 ছিদ্র দিয়ে অনর্গল জলপ্রপাতের মতো মশা বেরোতে শুরু করেছে, শত শত। পাগলের মতো মাথা নাড়তে শুরু করেন তিনি, এদিক থেকে ওদিক, ওপর থেকে নিচ। মশাগুলো থামে না, বেরোতেই থাকে নাক দিয়ে। 6টি ঘরের দরজা দিয়ে মেয়েরা উঁকি দিয়ে দেখতে থাকে কি হচ্ছে। মেয়েদের চেহারা আর মনে উত্তেজনা নেই। তারা শুধু তাকিয়ে থাকে। তাদের চারপাশে মশা নেই। মুক্তিযুদ্ধ ফেরত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত একসময়ের ভারপ্রাপ্ত উপসচিব অনিল কুমার সান্যাল এত বছর বাঁচবেন তার ছেলেমেয়েরা ভাবেইনি। 2 ছেলে আর 2 মেয়ে। স্ত্রী গত হয়েছেন অনেক বছর হল। তার বন্ধু বান্ধব ও সহকর্মী তারাও চলে গেছেন। সবাইকে অবাক করে দিয়ে
তিনি ৮৫ বছর ধরে হেঁটে চলে বেড়াচ্ছেন। সারা জীবন চাকরি করে যে অর্থ ব্যাংকে জমা করে রেখেছেন তা নিজের জন্য ব্যয় করে যাচ্ছেন। একসময় স্ত্রী চম্পা তার জমানো টাকা নমিনি ছিলেন। সান্যালবাবু চম্পার নাম বদলে তাদের ৪ ছেলে মেয়ের নাম লিখে দিয়েছেন। সাধারণত সবাই বড় ছেলের নাম নমিনির ঘরে লেখেন। তার ইচ্ছে হয়নি। তিনি তার অর্থ তার ৪ সন্তানকে দিয়ে যেতে চান। তবে ৪ জনের নাম একসাথে লেখায় তারা খুশি হয়নি। একজন চেয়েছে তাকেই যেন বাবা নমিনি করে রেখে যান। আজ সকালে সান্যালবাবুর অবসর ভাতা তুলতে ব্যাংকে যাওয়ার কথা, কিন্তু বুকের পাঁজরের ভেতরে এক অদ্ভুত ব্যথায় বিছানা থেকে উঠতে পারলেন না। মোবাইল ফোনে এক চাপলেই বড় ছেলের কাছে ফোন চলে যাবে। ওদের কেউ একজন গেলেই তার ভাতা তুলে আনতে পারবে। বড় ছেলে অফিসের মিটিংয়ে, মেয়ে দুজন গেছে তাদের ছেলে মেয়েদের স্কুল থেকে বাড়িতে ফেরত আনতে। ছোট ছেলে তার ব্যবসার কাজে গেছে চট্টগ্রামে। কাউকে না পেয়ে বুকে ব্যথা নিয়ে তিনি উঠে দাঁড়ালেন, লাঠি ভর করে। বেশিক্ষণ দাঁড়াতে পারলেন না। পড়ে যেতে যেতে দেখলেন তার ঘরের চারপাশের দেয়াল ভেদ করে ৭ সমুদ্র সমান মশা দলে দলে তার দিকে ধেয়ে আসছে। তার ১০ দিক নিমিষেই আঁধার হয়ে গেল। কারওয়ান বাজারের ফুটপাতের ওপর নূরজাহানের রাতের আস্তানা। ১০:৩০ বাজে প্রায়। বিকেলে এই এলাকার কনস্টেবল জহুর তাকে ইশারা দিয়েছিল। সে নূরজাহানকে আদর করতে চায়। ৭ বছরের ছেলে আমিনকে আগেই জানানো আছে আজ তারা ট্রাকগুলো থেকে ফুলকপি চুরি করবে। জহুর পুলিশও তাদের সাহায্য করবে। জহুর এবং আরও অনেকেই তাদের সাহায্যে প্রতিরাতে এগিয়ে আসে। তাদের ছাড়া এই ব্যবসা নূরজাহান চালাতে পারত না। গায়ের ছালা সরিয়ে উঠে দাঁড়ায় নূরজাহান। ছেলেকে বলে, টিরাকাইলে একা উঠবার পারবি তো? আমি আয়া পড়মু ১০ মিনিটের মধ্যেই। আমিনুর বলে, পারমু মা, চিন্তা কইর না, কিন্তু তুমি তাড়াতাড়ি আইসো। পা চালিয়ে নূরজাহান বাজারের শেষ প্রান্তে চলে যায়। ২টি ৬তলা ভবনের মাঝে ১.৫ ফুটের মতো খালি জায়গা আছে। সেখানে একজন মানুষ সোজা হয়ে দাঁড়াতে ও চলতে পারে। দুজন চলতে গেলেই গায়ে গায়ে ঘষা লাগে। আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে আছে, তবুও মানুষ আসে যায়। রাতে এই ১.৫ ফুট গলিটা সাপ হয়ে যায়। প্রতিরাতেই অন্য কাজে ব্যবহার হয়। কেউ হাঁটে না, দাঁড়িয়ে সাপের মতো পাক খায়। নূরজাহান অন্ধকারে ঢুকতেই তার চেহারায় মোবাইলের আলো ফেলে জহুর। আইসস, দেরি করলি কেন? আয়, এদিকায়। নূরজাহান উত্তর দেওয়ার আগেই তার বুকের দিকে হাত বাড়িয়ে দেয় জহুর পুলিশ। নূরজাহান কিছু মনে করে না। এমন অনেক দেখেছে সে, তবে স্তম্ভিত হয় যখন দেখে পুলিশের হাত তার বুক অবধি পৌঁছতে পারে না। জহুরের হাত গলে যাচ্ছে, সীসার মতো গলে যাচ্ছে, গলে মশা হয়ে যাচ্ছে। নিমিষে জহুরের দুহাত ও মাথা লাখ লাখ মশায় রূপ নিয়ে ১.৫ ফুট ফাঁক দিয়ে উড়ে যেতে থাকে। তার সারা শরীর মশাময় হয়ে গলে পড়ে। এ দৃশ্য দেখে ভয় পাওয়া ভুলে যায় নূরজাহান। দৌড়ে বেরিয়ে যায় চাপাগলি থেকে। তার আমিনুর ফুলকপি ভর্তি ট্রাক দেখে মায়ের জন্যে অপেক্ষা না করে লাফিয়ে বেরিয়ে গেছে। উঠে গেছে ট্রাকের পেছন বেয়ে, পকেটে ছোট্ট ছুরি। বস্তাগুলো কেটে ২-৪টি কপি বের করে রাস্তার উপর ফেলে দেবে। আমিন ফেলে দিলে অন্য ফুটপাতওয়ালির ছেলেরা কুড়িয়ে সেগুলো এক স্থানে নিয়ে যাবে। অনেকগুলো কপি জমলে সকালে বাজারে নিয়ে গিয়ে বেচে খাবার কেনার পয়সা আনবে। আমিন বস্তা কেটে কপি বের করতে গিয়ে দেখে সেখানে কপি নেই। বস্তা ভর্তি শুধু মশা আর মশা। চট্টগ্রামের খুলশীতে রাত একটু গভীর হলে তেতলা বাড়ির দোতলার ফ্ল্যাটে সঙ্গম উন্মত্ত নাভিদ সামাদ টেলিভিশনের সামনে থেকে উঠে বিছানায় শুতে এসে হাত দেন স্ত্রী রুমানার গায়ে। প্রায় ৬ মাস তারা ভালোবাসাবাসি করেন না। এ নিয়ে রুমানা অভিযোগ অনেক দিনের। আজ তিনি কেন রুমানাকে ছুতে এলেন তা তিনি নিজেও জানেন না। নাহিদার সাথে পরিচয়ের পর থেকে রুমানার সাথে তার শরীর যোগ হয় না বললেই চলে। রুমানা এখনও তার স্বামীর নতুন বান্ধবীর খবর জানেন না।
সারা গায়ের কাপড় সরিয়ে লম্বা চুমু দিয়ে মুখ গহ্বরে ঢুকে যাওয়ার চেষ্টা করেন নাভিদ। পারেন না, ভালো লাগে না। অন্যদিকে মন দেন তিনি। এবার মনে হয় কাজ হয়। রুমানার স্তনের বোটা চুষতে চুষতে তার শিশ্ন দাঁড়িয়ে যাওয়া টের পান তিনি। সেখান থেকে মুখ সরিয়ে রুমানার 2 উরুর মাঝে হাত বাড়ান। জনিপথ চোখে পড়তেই সেখানে ঢুকে পড়তে চান। ঘটছে তা তাড়াতাড়ি শেষ করতে চান কামাপ্লুত নাভিদ। হাঁটুর ওপর ভর করে চোখ বন্ধ করে রুমানার ভেতরে ঢুকে পড়েন তিনি। চলে আসা যাওয়া। হঠাৎ খেয়াল হয় রুমানার গলা থেকে কোনো আনন্দ শব্দ বেরোচ্ছে না। চোখ মেলে দেখেন তার ধবল স্তনের ঈষৎ গোলাপি বোটা দুটোকে কালচে দেখাচ্ছে। চোখ আরও বড় করেন তিনি। দেখেন বোটার চারপাশে প্রায় 100 খানেক মশা বসেছে। তাদের জমায়েত ক্রমে স্ফীত হচ্ছে। কম্বলের মতো পুরো স্তন ছেয়ে ফেলেছে মশাগুলো। ভয়ে ছিটকে বেরিয়ে আসেন রুমানার 2 উরুর মাঝখান থেকে। হাঁটুর উপর দাঁড়িয়ে নজর চলে যায় তার নিজের জাহাজের কামানের মতো তাক করে থাকা অঙ্গের দিকে। দেখেন সেখান থেকে কলের পানির মতো মশা বেরোচ্ছে। আর্তচিৎকারে দিকবিদিক কাঁপিয়ে দিতে থাকেন তিনি। তার চিৎকার মশাগুলোকে থামাতে পারে না।